বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, এমনকি আমাদের যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সংঘবদ্ধভাবে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন হয়েছেন, যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নাই, তাই তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমি যখন জেলখানায় ছিলাম ওনাদের কয়েকজনকে আমি দেখেছি। তবে একটা কথা আজকে না বললেই না, বিগত 17 বছর যখন আন্দোলন সংগ্রামে বিএনপি এবং আমাদের সমমনা অনেক দল এবং রাজনীতির বাইরেও অনেক সাংবাদিকরা তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছে, নানাবিধ অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আমরা যখন হয়েছি, বিএনপির পক্ষ থেকে কিন্তু সবসময় রাজপথে জোরালো ভূমিকা আমরা রেখেছি। যে কোনো পাবলিক ইস্যুতে আমাদের ভূমিকা ছিল, কিন্তু আজকে আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে তো আমরা সেভাবে দেখি নাই। আমরা মাঝে মধ্যে শুনেছি যে ফজরের নামাজ পড়ে সবাই মিলে একটা দৌড় দিয়ে মিছিল করত এবং ভোরের আলো ওঠার আগে আবার তারা ঘরে ঢুকে যেত, এটাই ছিল তাদের। বাস্তবিক অর্থে আপনারা যদি ধরে নেন 14 সালের যে একতরফা নির্বাচনের নামে যেটাই হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আমরা তাদেরকে তেমন ভাবে রাজপথে দেখি নাই। এটা হলো আমার অভিজ্ঞতা। আমি জানি না, আপনারা হয়তো আরো বেশি জেনে থাকতে পারেন। আর 2018 পর থেকে আমি কন্টিনিউয়াস রাজপথে ছিলাম। 2020 সালে আমি যখন ঢাকা দক্ষিণ থেকে দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে মেয়র নির্বাচন করি, সেটাও কিন্তু আমি নমিনেশনটা দেওয়ার পরেই আমি বলেছি যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের আন্দোলনের অংশ হিসাবে। অর্থাৎ তখন আমরা আন্দোলনের অংশ হিসাবেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি দলীয় সরকারের অধীনে তো কোনো জাতীয় নির্বাচনই হয় না, স্থানীয় সরকার তো আরো দূরের কথা, আর ঢাকা তো তারা কোনোভাবেই ছাড়বে না। তো কথা হলো যে তখনও কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ দলের সরব ভূমিকা বা রাজপথের ভূমিকা দেখতে পাই নাই। আপনাদের খেয়াল থাকবে 2022 সালে আমরা যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলাম, তখন অগাস্ট মাসে ভোলা জেলা ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তার নাম ছিল আব্দুর রহিম, ওনাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, এবং ওই নূরে আলমকে আমি ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম। আমি দেখে আসার বের হওয়ার 5 মিনিটের মধ্যে শুনতে পাই যে তিনি আর নাই, তিনি শহীদ হয়েছেন। এবং আমি যখন দেখতে যাই মুখ ভর্তি গুলি, আমি ওই দৃশ্য দেখে আমি আসলে সেই দিনই আসলে মোটামুটি আমার ভবিষ্যৎ আমি নির্ধারণ করে নিয়েছিলাম। আমি নিজেকে বলেছিলাম যে বাঁচি মরি যাই হোক না কেন, কিন্তু এই যে আমরা ভারতের তাবেদার দল, তারা যে আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছে, এদের বিরুদ্ধে আসলে মুক্তিযুদ্ধের মতোই একটা যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং সেখান থেকে আমি লড়াইটা আমরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ এবং সর্বশেষ 28 অক্টোবরের সময় যেভাবে বর্বরোচিত হামলা করা হয়, এরপরে হরতাল অবরোধে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তখন সেটিকে সফল করেছিল, এবং তার কিছু মাসের মধ্যেই আমরা এই গণঅভ্যুত্থানটি দেখতে পাই। অতএব এখন যে আমাদেরকে 24-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এই প্রতিপক্ষ দলটি তারা পূর্ণাঙ্গ ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, তখনও আমরা কিছু বলি নাই। ঠিক আছে, আমাদের কথা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য, সেটি আমরা সফল হয়েছি, এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সে পর্যন্ত মেনে নিতাম। তার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম এদেরই একটা চক্রান্ত শুরু হলো, এবং আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হলো। এবং মিটফোর্ডে যখন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় যুব দলের এক কর্মী, সেখানে কিন্তু আমাকেও টার্গেট করা হয়েছে, যেহেতু পুরান ঢাকার সাইড। প্রথমেই ওদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা একটা মিথ্যা বয়ান লিখলো, অথচ ওই যুব দলের আমি কিন্তু চিনি না তাদেরকে। তো প্রথমে আমার ব্যাপারে বললো যে আমি শেল্টার দিচ্ছি, আমি হত্যার সাথে জড়িত। তারপরে তো আমাদের নেতার নামেও এটা বললো, এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে স্লোগান দিয়ে মিছিলও করলো তাদের ছাত্র সংগঠন। তো তখনই আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। আসলে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের তো সবার পাশাপাশি সহ অবস্থান করার কথা ছিল। আমরা তো ওই পূর্ববর্তী সময়ে
যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, যে রাজনৈতিক বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করা হয়েছিল, সেখান থেকে তো আমরা পরিবর্তন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছিলাম। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যখন করে তখন তো আর আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আর বজায় থাকে না। তখন তো আমাদেরকে বাধ্য হয়ে আবারও 1971 সালে তাদের যে গণহত্যা তারা সংগঠিত করেছিল, তারা যে তার তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ হয়ে আমাদের মা বোনেদের ধর্ষণ, ইজ্জত, সম্মানহানি করেছিল, এই কথাগুলো আমাদেরকে বলতে হয়। তখন কিন্তু আর আমাদের সেই সৌহার্দ্যপূর্ণের জায়গাটা আর থাকে না। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই বিভাজনটা সৃষ্টি করেন, আপনারা যদি আমাদের একে অপরের প্রতি সম্মান হানি করেন, তাহলে এটার আলটিমেট বেনিফিশিয়ারিটা কারা হবে এটা একটু চিন্তা করে দেখবেন। এবং তারা যদি আবার ফেরত আসে বাংলাদেশে, তাহলে আমাদের সবার কি অবস্থা তারা করার চেষ্টা করতে পারে সেটাও আপনারা মাথায় রাখবেন। ভুলে যাবেন না, পার্শ্ববর্তী দেশেই বসেই কিন্তু সকল ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে অর্থায়ন হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয়, যে আমেরিকায় গিয়ে এখন নাগরিকত্ব গ্রহণ করে, সে নিজেই বলেছে 2-3 দিন আগে আল জাজিরার ইন্টারভিউতে কথা বলেছে। এবং ওই ইন্টারভিউর শিরোনামটা কি ছিল, যে আওয়ামী লীগ কি এখনো কি তারা ডিনায়ালে আছে, বা তারা পুরো জিনিস অস্বীকার করছে, নাকি তাদের অনুশোচনা এসেছে? তাদের বিন্দুমাত্র অনুশোচনা আসে নাই, তারা পুরো জিনিসটা ডিনায়ালে রয়েছে। এবং উল্টা যারা আন্দোলনকারীদের মিলিটেন্ট বা জঙ্গি আখ্যা দিয়ে এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে। তাই আমাদেরকে এখন জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদের যে, আমি খুব বিজ্ঞ ব্যক্তিদের সামনে এইসব বলা ঠিক না, কিন্তু আমি তারপরে বলতে চাই, আমাদের যে ভূখণ্ডটি, আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান রয়েছে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মধ্যে অত্যন্ত ভালনারেবল একটা পজিশনে আমরা রয়েছি। তাই এখানে এখন জাতীয় ঐক্য কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যাতে হয় সৌহার্দ্যপূর্ণ এবং ভোটের রাজনীতির মতো যাতে সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনারা দুঃখজনক হলেও লক্ষ্য করবেন, ঢাকা 17 আসনের প্রার্থী, আমাদের ঢাকা 17 আসনের সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, তার একটা বক্তব্য অত্যন্ত প্রচার হয়েছে, যে সে বলছে ঢাকা শহরের সব প্রার্থীদের সাইজ করে দিবে। এই কথাটা আমি গতকালকেও বলেছি, যে সেই প্রার্থী যদি বলতো ঢাকা শহরের সব প্রার্থীদের আমরা হারায় দিব বা পরাজিত করে দিব, তাহলে তো আমার কিছু বলার ছিল না। কিন্তু সাইজ শব্দটার অর্থাৎ কি? তাহলে কি তারা এখন ভায়োলেন্স ইনসাইট করছে? তো আমরা তো আর ভেসে আসি না, আন্দোলন সংগ্রাম আমরাও করেছি। এই কোর্টের সামনে কত আন্দোলন হয়েছে, আপনারাও অনেকেই সেটা সাক্ষী রয়েছেন। তো এখন যদি তারা আমাদের সাথে সেই ধরনের একটা খেলা শুরু করতে চায়, সংঘাতে জড়াতে চায়, তাহলে তো আমরা সেই বিষয়ে কোনো ছাড় দিব না, তাই না? স্বাধীনতা বিরোধীদের, রাজাকারদের তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম, ঠিকই আছে, এবং আমরা উদারতা দেখিয়েছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার ফলেই তো তারা আবার রাজনৈতিক নিবন্ধন ফেরত পেয়েছিল।